প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আরও রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিন, শেষ পর্যন্ত বহুল আলোচিত বৈঠকটি হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকটি নিয়ে আমরা সব জায়গায় আলোচনা চলছিল, সেটির আমরা একটা পরিণতি দেখলাম। লন্ডনে এই অনুষ্ঠিত বৈঠকটির দিকে সারা দেশ তাকিয়েছিল, আপনি জানেন। কেউ বলছেন ঐতিহাসিক বৈঠক, কেউ বলছেন বিগ ইভেন্ট। রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই, আমরা জানি। এবং এই আলোচনা যে হলো, সবাই একটা আশা করছিল যে একটা সমাধান আসবে, এবং তাদের প্রত্যাশার মাত্রাটা ছিল অনেক উঁচুতে। এই বৈঠকটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কতটা সফল হলো, কোন দিকে আমরা যাব দেশ হিসেবে, সেটা আমরা কিছুদিন পরে বুঝবো। কিন্তু বৈঠকের প্রেক্ষিতটি আগে পরিষ্কার করে আমাদের মনে রাখা দরকার। যদি আমরা সবাই জানি এই বৈঠকটি হয়েছে একটি রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রধানতম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর সাথে কথার বাহাসটা চলছিল এর মধ্যে। এই প্রেক্ষিতে কিছুদিন আগে প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের পর্যন্ত ইস্যুটি আলোচনায় এসেছিল, এবং আমরা দেখছিলাম যে রাজনৈতিক অঙ্গনে একটু উত্তেজনাকর কথাবার্তা বেশ চলছিল নির্বাচনকে ঘিরে। এবং এটার একটা অন্যতম কারণ ছিল যে একটু ভুল বোঝাবুঝির জায়গা ছিল, যোগাযোগের ঘাটতি ছিল বিভিন্ন পক্ষের মধ্যে। ফলে এই উত্তেজনাটি ছড়িয়ে পড়ে দেশবাসীর মধ্যেও, গ্রামে শহরে মাঠে ঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় আমরা নির্বাচন নিয়ে বা হবে কি হবে না, সরকার কি করবে, বিরোধী দল এখন যে রাজনৈতিক দল আছে তারা কি করবে, এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে মাঝখান থেকে নানা ধরনের কথাবার্তা ছিল। এবং এর ফাঁকে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে যেহেতু একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছে, ব্যবসা এবং ব্যবসায়িক পরিবেশ, ইনভেস্টমেন্টের পরিবেশ, এগুলো নিয়ে পর্যন্ত আলোচনা এসে যে একটা অনিশ্চয়তাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তো এর মধ্যে আমরা দেখলাম যে ইনফ্যাক্ট আজকের বৈঠকের আগেই বরফ গলার প্রক্রিয়াটা আগেই শুরু হয়েছে। পর্দার অন্তরালে এবং প্রকাশ্যে কিছু আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই বৈঠকটি হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা ছিল। এবং এটাও আপনি জানেন যে এই বৈঠকটি না হওয়ার পেছনে কেউ কেউ সক্রিয় ছিল। কিন্তু যখন আমরা দেখলাম যে রাজনৈতিক মাঠে নেমে পড়লেন, বলা হয় জাতির অভিভাবক বেগম খালেদা জিয়া, তখনই কিন্তু সব সমস্যার সমাধান হতে থাকলো। এবং এটা আমরা সবাই জানি এই বৈঠকটির আসলে নেপথ্য কারিগর বেগম খালেদা জিয়া। কি বলবেন আপনি? বেগম খালেদা জিয়া শুধুমাত্র 3 বারের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বাংলাদেশের মুরব্বীদের একজন। তিনি একজন সিনিয়র সিটিজেন, অভিজ্ঞ মানুষ। তিনি জেল জুলুমে কষ্ট করা একেবারে যাকে বলে বিদগ্ধজন, এবং জাতির ভালো মন্দর আন্ডারস্ট্যান্ডিংটা ওনার যথেষ্ট ক্লিয়ার। এবং এই যে সংকট হচ্ছিল এর মধ্যে উনি যে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিচয় দিয়েছেন, উনি যেভাবে ইন্টারভিন করেছেন, সেটা জাতির জন্য খুবই পজিটিভ হয়েছে। এই যে দুই পক্ষের ভিতর দূরত্ব বেড়ে যাচ্ছিল, সেটা বেগম জিয়ার ইন্টারভেনশনেই মোটামুটি ঠিকঠাক হয়েছে, আমরা মোটামুটিভাবে যেটা জানি। আজকের বৈঠকের থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যেহেতু কোটেড হবেন না সেজন্য আমি তার নাম বলতে পারছি না, উনি বলেছেন যে 90 মিনিটের একটি আলোচনা বাংলাদেশের একটি রাজনৈতিক সংকট থেকে দেশকে সমাধানের দিকে নিয়ে এসেছে। এটা হচ্ছে ওনাদের মূল্যায়ন। আর আমরা তো দেখলাম যে আলোচনার পরিবেশটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাটা অনুষ্ঠিত হয়েছে। এটাই বলবো যে আমাদের বিউটি। এবং 5ই আগস্টের যে পরিবর্তন বাংলাদেশে এসেছে, একটি হস্টাইল পলিটিক্স, ফ্যাসিস্ট পলিটিক্স, সেখান থেকে রাজনীতি যে খুব সাদামাটাভাবে সুন্দর করে করা যায়, একদিকে প্রফেসর ইউনূস তার দৃষ্টান্ত স্থাপন করলেন, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সেই উদ্যোগে সাড়া দিয়ে উনি যে জেস্টার শো করেছেন, সেটা আমার মনে হয় দেশবাসীকে এবং রাজনৈতিক অঙ্গনকে যথেষ্ট আশ্বস্ত করবে। এম আবদুল্লাহ, আমরা জানি যে প্রফেসর ইউনূস এবং তারেক রহমান ওনারা একান্তে কথা বলেছেন। সেখানে কি বলেছেন সে কথাটা আসলে মিডিয়া আসেনি এবং আসা সম্ভব নয়, যেহেতু ওনারা দুজনই কথা বলেছেন।
কিন্তু পরবর্তী সময় একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে মৌলিক কিছু বিষয় শুধু জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমরা সেই যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। অর্থাৎ বেগম খালেদা জিয়া এটার সঙ্গে একমত রয়েছেন, এই বার্তাটিও তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, ফলে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আপনারা জানেন যে সামাজিক গণমাধ্যমে এই বৈঠকটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বৈঠক শেষে কেউ কেউ বলে বসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের যে প্রস্তাব সেটি উনি মেনে নিয়েছেন। এমনকি কোনো কোনো মূলধারার মিডিয়াও লিখে ফেলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু প্রকৃত অবস্থাটা অন্যরকম। সেটি হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু শর্ত সাপেক্ষে। আসলে বিষয়টি কি? বাংলাদেশটা গত বছর 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে রক্তক্ষয়ী বিপ্লব, যে রক্তস্নাত যে বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন যে বাংলাদেশটা পেয়েছি, সেটা আমরা খুব বেশি দিন আমাদের স্থিতিশীল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা বিপ্লব উত্তর বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য পতিত শক্তি যেভাবে নানানভাবে ষড়যন্ত্র করছে, এর মধ্য দিয়ে আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। যখন দেশটা একটি স্থিতিশীল অবস্থার কাছাকাছি এসছে, তখন এই নির্বাচনকে কেন্দ্র করে একটা কৃত্রিম উত্তাপ, আমি বলবো, সেটা তৈরি হয়েছে। কৃত্রিম বলছি এই কারণে, কারণ নির্বাচন বলার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি ক্ষমতায় আছে, তারা ক্ষমতা দীর্ঘমেয়াদে কক্ষিগত করে রাখার পায়তারা করছে। তারা 5 বছর থাকতে চায়, দীর্ঘমেয়াদে থাকতে চায়, নির্বাচন দিতে চাচ্ছে না। এই বিষয়টা দুঃখজনকভাবে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো এই প্রোপাগান্ডাটা একটা বিশ্বাস করার জায়গায় চলে গিয়েছিল, যে তারাও তাদের কারো কারো বক্তব্যের মধ্য দিয়েও, এবং শুধু বক্তব্যে কারো কারো না, শীর্ষ পর্যায়ের অনেক নেতা কিন্তু বলা শুরু করেছিলেন যে ডক্টর ইউনূস সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য পায়তারা করছেন, এবং খুব কঠোর ভাষায় তার সমালোচনাও অনেক নেতা করছিলেন। এমন একটি প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখেছি, একদম সর্বসাম্প্রতিক যদি চিত্র আমরা দেখি, গত 28শে মে একটি বিএনপির একটি বড় সমাবেশ হয়েছে ঢাকায়। তারা তাদের শক্তিমত্তা ঢাকায়, বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি এখন, এবং আগামীতে নির্বাচন হলে এই দলটি ক্ষমতায় যাবে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত। এরকম নির্বাচন আর অতীতে আমাদের কমই হয়েছে, যে একদম পরিষ্কারভাবে নির্বাচনের আগেই দেখা যাচ্ছে কারা বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। এ ধরনের 91 যেটা হয়েছিল সেখানেও কিন্তু পরিষ্কারভাবে বিএনপি আসছে, এরকম পরিস্থিতি ছিল না। কিন্তু তখন তো একটা ধারণা, বাহ্যিক একটা ধারণা হয়ে গিয়েছিল, এবং আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ রীতিমতো ক্যাবিনেট গঠন করার প্রস্তুতি আগে ভাগে শুরু করেছে, বলেছে বিএনপি 10টা সিটও পাবে না, এ ধরনের মন্তব্য আমরা শুনেছি তখন। যাই হোক, তো এমন একটি পরিবেশের মধ্যে আমরা 28শে মের যে জনসভাটি বিএনপি করলো, সেখানে বিএনপির বর্তমান যিনি বিএনপির চালকের আসনে আছেন, যিনি অ্যাক্টিভলি, সেই তারেক রহমান, তিনি অত্যন্ত শক্ত ভাষায় তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং ডিসেম্বরেই নির্বাচন হবে। প্রথম কথা ছিল হতে হবে, এবং পরেরটি ছিল হবে, এভাবে। এবং তারপর থেকে বিএনপি একটি ক্যাম্পেইনও শুরু করেছিল, সেটা হচ্ছে যে রিমেম্বার ইন্টারিম ইলেকশন ডিসেম্বর। তো সেই জায়গা থেকে যখন এইটা উত্তাপটা খুব মানে বেশ উত্তেজনার জায়গায় চলে যাচ্ছিল, তখনই আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অত্যন্ত পরিষ্কারভাবে একটা বার্তা আসলো, সেটা ঈদকে, একদম ঈদের সময়টাতে আসলো। এবং তার আগে কিন্তু ঈদের আগের দিন
ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়ে তিনি বললেন যে নির্বাচনটা তিনি এপ্রিলে মাঝামাঝি সময়ে করতে চান। এই বার্তাটা তার আগের বার্তার চাইতে একদম স্পষ্ট ছিল। আগে বলছিলেন যে জুনের মধ্যে হবে, তিনি সুনির্দিষ্ট করে মধ্য এপ্রিলের কথা বললেন। তারপরেই ঈদ আসলো, ঈদের সময়ে বেগম খালেদা জিয়ার সাথে যখন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকেই মূলত তার যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে তিনি বার্তাটা দিলেন যে কোনো মতেই যাতে সরকারের সাথে কোনো রকম দ্বান্দ্বিক জায়গায় যাওয়া যাবে না এবং আলাপ আলোচনার মাধ্যমে এই সমাধান করতে হবে। সেখান থেকেই মূলত এই লন্ডনের বৈঠকটি মানে চূড়ান্ত শেপ নেয়। তার আগে যদিও এটা নিয়ে আলোচনা, লন্ডন সফরকে কেন্দ্র করে এটা হালকাভাবে আলোচনায় ছিল যে সাক্ষাৎটা হতে পারে কি না, হলে ভালো হয়, কিন্তু মূলত এই বেগম খালেদা জিয়ার এই যে তার পক্ষ থেকে অভিভাবকত্ব সুলভ যে একটি অবস্থান, তিনি যে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান বা নির্বাচনের বিষয়টি সমাধান করার কথা বললেন, সেখান থেকেই কিন্তু একটা এই লন্ডন বৈঠকের এটা শেপ নিয়েছে। আপনি যে প্রশ্নটি সুনির্দিষ্টভাবে করেছেন, আমি সেখানে আসতে চাই যে সেখানে আমরা কি দেখলাম। প্রথম কথা হচ্ছে যে এই বৈঠকটির দুইটি পার্ট ছিল। একটি পার্টে প্রথমে সৌজন্য তার জায়গাটাতে কিন্তু অনেকে ছিলেন, সেখানে আমির খুসরো মাহমুদ চৌধুরী ছিলেন, ডক্টর খলিলুর রহমান ছিলেন, প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি ছিলেন, আরও অনেকেই তার সঙ্গে যারা দুইজনের সঙ্গে যারা কাজ করেন অনেকেই সেখানে ফটো সেশন করলেন, একসাথে ছিলেন। কিন্তু একটা পর্যায়ে তারা সবাই চলে যান, 1-to-1 কথা হয়েছে। এই 1-to-1 কথাটার সময়টাও ডিউরেশনটা কিন্তু অনেক, যে ডিউরেশন যে শুধুমাত্র নির্বাচনের ডেট নিয়ে আলোচনার জন্য কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগার কথা না, সেই জায়গাটাতে একেবারে শুধু 1-to-1 সময়টাও স্পেসিফাই করলে দেখা যাচ্ছে কমপক্ষে 1 ঘন্টা, আর টোটাল সময়টা প্রায় 1.5 ঘন্টার সময় তাদের মধ্যে মিট হয়েছে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা জানার দুইজন ছাড়া কেউ জানার কোনো সুযোগ নাই, কিন্তু সার্বিক প্রেক্ষাপটে কিছুটা আঁচ করা যায়। কারণ তারেক রহমানের কাছাকাছি যারা আছেন, তার সাথে যারা কাজ করেন, তাদের সাথেও আমাদের নানানভাবে যোগাযোগ আছে। আবার ডক্টর ইউনূসের সাথে, যিনি প্রধান উপদেষ্টা, তার সাথে যারা কাজ করেন তাদের সাথেও তো নানানভাবে আমাদের আগে এই প্রসঙ্গে আপনাকে আমরা আলাদাভাবে একটু যাব। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। খাজা মাইনুদ্দিন, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ডিসেম্বরের নির্বাচন দিতেই হবে, সেখান থেকে বিএনপি সরে এসছে। আবার এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, উনিও একটু সরে এসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, রোজার আগে। কিন্তু একটা শর্ত কিন্তু রয়েছে প্রফেসর ইউনূসের সরে আসার ব্যাপারে, সেটি হলো সংস্কার ও বিচারের বিষয়ে যদি পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে উনি এগিয়ে আসবেন, নতুবা নয়। কি বলবেন? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে বিএনপির মতো বড় দলকে উনি একটা, আমি যদি এভাবেই বলি যে ফেস সেভিং এক্সিটটা দিয়েছেন। প্রফেসর ইউনূস ফ্লেক্সিবিলিটি শো করেছেন, এক ধরনের নমনীয়তা দেখিয়েছেন। এই নমনীয়তা দেখানোর ফলে প্রফেসর ইউনূসের মতো সম্মানিত ব্যক্তির সম্মান কমে না, সম্মান বাড়ে। যে উনি ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন, এপ্রিল থেকে নির্বাচনটা ফেব্রুয়ারির মোটামুটি রোজার আগে হয়ে যেতে পারে বলেছেন। আর বিএনপি যেমন আগে রিজিড জায়গা ধরেছিল যে ডিসেম্বরের মধ্যে হতে হবে, বিএনপি সেখান থেকে সরে এসছে।
আমি শুধু শর্ত দেখি বিএনপি না। একেবারে নির্দিষ্ট করে চেয়েছে যে হ্যাঁ। রমজানের আগে নির্বাচন আচ্ছা, চায় তারা। প্রফেসর এখন- ইউনূসের বক্তব্যের মধ্যে যে সংস্কার এবং বিচার, স্বৈরাচারীদের বিচার, এটা হওয়ার শুধু যে শর্ত তা আমি দেখছি না, একই সাথে উনি কিন্তু বিএনপির কমিটমেন্ট উদ্ধার করেছেন এই মিটিংয়ের মধ্যে। বিএনপি এই বিষয়ে কোঅপারেট করবে বা এই বিষয়টিকে তার নিজস্ব কর্মসূচি হিসেবে নেবে, সেই ধরনের কমিটমেন্ট কিন্তু বিএনপি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফেলবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক আশাবাদ ব্যক্ত করছেন যে এই যে একটু সময় সরিয়ে নিয়ে আসা বা এগিয়ে নিয়ে আসা, এতে হয়তো এই সংস্কারের কাজটি একটু দ্রুত হবে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সকলের সহযোগিতা জি, করলে জি। তো দ্রুততর হওয়ার সুযোগ আছে। এবং জাতীয় সব বিষয়ে, সংস্কার সহ সব বিষয়ে যদি আমাদের আগামী কয়েক মাসের মধ্যে এগ্রিমেন্ট হয়ে যায় এবং এটা সংস্কারের কার্যক্রমটা দ্রুত শুরু হয়, তাহলে তো নির্বাচন করতে কোনো সমস্যা নাই। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের ডেট এটা ফেব্রুয়ারির 12 তারিখে নাকি এপ্রিলের 12 তারিখে, এটার মধ্যে এখন কোনো মৌলিক কোনো পার্থক্য নাই। জি। যদি সব ঠিকঠাক থাকে হয়ে যাবে ফেব্রুয়ারিতে। আর যদি একটু দেরি হয়, এখন তো বিএনপি একটা আত্মবিশ্বাসের জায়গা ফিরে পেয়েছে। আমার মনে হয় না যে কোনো কারণে যদি আবার সেই এপ্রিলে চলে যায়, বিএনপি খুব যে মাইন্ড করবে এটা আমার কাছে মনে হয় না। বরং আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইভেন কোনো মেইন স্ট্রিম মিডিয়াতেও আমরা দেখি যে এই যে ডেট দিয়ে এটা হতেই হবে, অথবা কে জিতলো কে হারলো, সিলি এই যে কে জিতলো কে হারলো, এটা আসলে প্রকৃত বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ জিতেছে। এই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের মানুষ জিতেছে, Right. বাংলাদেশের রাজনীতি জিতেছে। আমরা গণতন্ত্রের আশা যেটা করে থাকি সেটার দিকে আমরা এক ধাপ আগাচ্ছি। আবার আমার এই কথার অর্থ এই নয় যে এখন বর্তমান পরিবেশে গণতন্ত্র নেই। অনেকে আবার এটাকে মানে মিসইন্টারপ্রেট করেন যে গণতন্ত্র আসবে, তার মানে কি আগেরটা গণতন্ত্র ছিল, মাঝখানে এখন নাই, ভবিষ্যতে আসবে। বিষয়টা তো তা না। এই সরকার কাজ করছে গণতন্ত্রের জন্য। এই সরকার ক্ষমতায় আছে জনগণের কনসেন্ট নিয়ে, একটা বিপ্লবের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় আসছে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের জন্য সরকার কাজ করছে। সুতরাং আমার মনে হয় যে এই আজকের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রফেসর ইউনূসের কাজগুলো সহজতর হবে এবং এই সরকারের ম্যান্ডেটের এক ধরনের নবায়ন হলো এবং মানুষও আস্থার জায়গায় ফিরে পাবে। আমার মনে হয় যে জাতীয় ঐক্যের জায়গায় আমরা এক ধাপ অগ্রগতি করলাম। এম আবদুল্লাহ, আপনি একটি কথা প্রসঙ্গ নিয়ে এসেছিলেন, সেই প্রসঙ্গ ধরেই একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাইব। সেটি হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং উনি আরেকটা কথা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস জাতিকে দিক নির্দেশনা দেবেন বলেও উনি আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠক শেষ করে হোটেল থেকে বের হওয়ার সময় সাংবাদিকের সঙ্গে উনি এই অল্প একটু কথা বলেছেন। এর মানে এবং সাংবাদিকরা লিখেছেন কিন্তু ওনাকে খুব হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল, বিরক্ত না বা হতাশ না, খুবই প্রাণবন্ত চেহারা নিয়ে উনি মিটিং থেকে বেরিয়ে এসছেন এবং এই বিষয়টি নিয়েছেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু প্রথম কথা হলো যে ঐতিহাসিক বলেছেন, একই কথা হলো এখানে দুজনের নাম বলেছেন যে বেগম খালেদা জিয়া এবং প্রফেসর ইউনূস জাতিকে দিক নির্দেশনা দেবেন। তারেক রহমানের এই মন্তব্য নিঃসন্দেহে রাজনীতিতে খুব প্রভাব ফেলবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি যেটা আগেও বলছিলাম যে জাতির যে কোনো ক্রান্তি লগ্নে একজন অভিভাবকের জায়গা দরকার হয়। যখন তারেক রহমান বিএনপির প্রত্যক্ষ নেতৃত্বে এখন মূল ব্যক্তিত্ব, তার সাথে এবং সরকার চালাচ্ছেন ডক্টর ইউনূস, এই যে দুই স্টেক হোল্ডার, এর মধ্যে নানান বিষয়ে মতদ্বৈততা থাকবে, এটা খুবই স্বাভাবিক। এটা কোনো যেটা বিগত সময়ে তৈরি হয়েছে, এটার নেপথ্যে আরও কিছু কারণ আছে, সেটা হয়তো এভাবে অনেয়ারে বলা কঠিন কি কারণে দূরত্বগুলো তৈরি হয়েছে। আমরা দৃশ্যমান ইলেকশন নির্বাচনকে কেন্দ্র করে যে দূরত্বটা না, দেখছি, আপনি বলছিলেন কিন্তু হ্যাঁ, আমরা সেই খবরটাও জানতে চাই। এম আবদুল্লাহ, আপনার দীর্ঘদিন এই পেশায় রয়েছেন, আপনাদের যোগাযোগ রয়েছে, আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন সেটাও বলুন যে আসলে কি কারণে এই গন্ডগোলটা হয়েছিল আর কিভাবে সমাধানটাই হলো, অথবা তাদের দুজনের মধ্যে যে আলোচনাটা কি ধরনের হতে পারে বলে আপনি। এর বাইরে এই ডক্টর ইউনূসের 10 মাসের দেশ পরিচালনাকালে আপনি জানেন যে এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ডক্টর ইউনূসের নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই, রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নাই।
তাদেরকে নির্ভর করতে হয়েছে যখন আওয়ামী লীগের যাদের সেট আপটা পুরো রাষ্ট্রে ছিল, এই সেট আপটা চেঞ্জ করতে হলে স্বাভাবিকভাবে যে সেট আপটা আসে সেটা স্বাভাবিকভাবেই বিএনপি ঘরানারই আসে, কারণ বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে অতীতে ক্ষমতায় ছিল, বিভিন্ন সময় বিএনপি। যারা যখনই আপনি একজন সচিবকে চেঞ্জ করতে যাবেন, আওয়ামী লীগ ঘরানার একজন সচিবকে যখন আপনি পরিবর্তন করবেন, সেটা চয়েস করতে গেলে সেখানে বিএনপি ঘরানার বা বিএনপির সাথে ঘনিষ্ঠ একজন সচিবকে বটাম, উদাহরণস্বরূপ সেটা বলতে। তো এই জাতীয় কিছু কিছু বিষয়ে একটি বাহিনীর প্রধানের নিয়োগকে কেন্দ্র করে মূলত অভ্যন্তরীণ একটা টানাপোড়েনের জায়গা তৈরি হয়েছিল। সেখান থেকে সেটার সাথে যুক্ত হয়েছে দক্ষিণ সিটির যে মেয়রের যে চেয়ারটা, এগুলো নিয়ে মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো তৈরি হয়েছিল। একটি পর্যায়ে এখন যখন বেগম খালেদা জিয়ার সাথে বিষয়টি, তিনি যখন বিষয়টাকে আমলে নিলেন এবং স্থায়ী কমিটির সদস্যরা ঈদ উপলক্ষে সাক্ষাৎ করতে পুরো বিষয়টি পর্যালোচনা করে, সেখানে হয়েছে যে এই ছোটোখাটো বিষয়গুলোকে ছাপিয়ে মূলত আমাদের যে দীর্ঘমেয়াদের যে আমাদের বৃহত্তর স্বার্থের জায়গাগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু লন্ডনের বৈঠকটি সামনে এসছে এবং চূড়ান্ত বিচারে আপনি যদি দেখেন সেখানে দুইজনকে বেশ হাস্যোজ্জ্বলভাবে এক অপরকে রিসিভ করেছেন। এর মধ্য দিয়ে গোটা জাতির কাছে বার্তা দেয়া। মূলত সংকটটা কি? সংকটটা হচ্ছে যে আস্থার সংকট। একদিকে বিএনপি মনে করছিল যে ডক্টর ইউনূসের সরকার যথাসময়ে নির্বাচন দিয়ে যেতে চান না, থেকে যেতে চান, এই যে আস্থার সংকট। অন্যদিকে আরেকটি সংকট কিন্তু সরকারের পক্ষ থেকে ছিল। আপনার স্মরণ আছে ডক্টর ইউনূস কোনো একটি বক্তব্যে বলেছিলেন যে যখন রাজনৈতিক দলগুলোর সাথে বা আলোচনা হচ্ছে, কোনো একটি পর্যায়ে বলেছিলেন যে এইভাবে এই পরিস্থিতিতে দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন করা আমার পক্ষে কঠিন হবে। এটা কেন বলেছেন এটা আমরা অনুধাবন করতে পারি, কারণ একটি দলের অনুসারীদের পরিবর্তে স্বাভাবিকভাবে আরেকটি দলের অনুসারীরা এখন দেশে প্রাধান্য করবে, এটাই স্বাভাবিক, কারণ এর বাইরে লোক খুঁজলেও আপনি পাবেন না। এখানে ডক্টর ইউনূস বা বর্তমান যে উপদেষ্টা পরিষদের, তাদের তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, তাদের বিশ্বাসী কোনো লোক চাইলেই ওনারা সেভাবে পাবেন না, 2-4 জন ব্যতিক্রম ছাড়া। তো এই যে আস্থা বিশ্বাসের যে সংকটটা, আমি মনে করি আজকের যে বৈঠকটা, লন্ডন বৈঠক, বিলেতের বৈঠকটাতে সবচেয়ে বড় অর্জন হইল পারস্পরিক যে অবিশ্বাসের জায়গা ছিল সেটা অনেকখানি দূরীভূত হয়েছে এবং পারস্পরিক একে অপরকে কনভিন্স করতে পেরেছেন যে আপনারা যে সন্দেহ সংশয় করছেন, যে আশঙ্কা করছেন, এটা অমূলক। দুইজনে দুইজনকে এটা বিশ্বাস করাতে পেরেছেন বলে আমরা ধারণা করি। এর বাইরেও যেটা আমরা ধারণা করতে পারি, সেখানে যে বিষয়গুলো এসছে যে বিএনপি এই যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি কতটুকু কোঅপারেট করবে, এই জায়গাটাতে কিন্তু একটা সন্দেহ সংশয়ের জায়গা ছিল। এটা ডক্টর ইউনূস সেখানে এই বৈঠকের মধ্য দিয়ে অনেকটা ক্লিয়ার করতে পেরেছেন বলে এটা ধারণা করা যায়, কারণ দুইজনের এক্সপ্রেশন মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে, এবং আপনি বিএনপির মধ্যে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে, যারা বিএনপি নেতৃত্বের মধ্যে কড়া প্রতিক্রিয়া বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে যারা জানিয়েছেন, তার মধ্যে কিন্তু একজন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই আমির খসরু মাহমুদ চৌধুরীর আজকের বক্তব্য, আজকের বডি ল্যাঙ্গুয়েজ, আজকে তার যে প্রশ্নের উত্তর দেয়া, এটার মধ্যে দিয়ে কিন্তু বিরাট, আমরা যদি 1 সপ্তাহ 10 দিন আগে আমূল পরিবর্তন আমরা দেখেছি। এই পরিবর্তনটা কেন? এই পরিবর্তন যখন শীর্ষ নেতৃত্ব থেকে অভিভাবক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বার্তাটি দিয়েছেন, অন্যদিকে যিনি অ্যাক্টিভ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যে আজকে যে পারস্পরিক আলোচনায় তার যে এক্সপ্রেশন, এই সব কিছু মিলিয়েই কিন্তু নেতৃত্ব, বিএনপির অন্য নেতৃত্ব বার্তা নিয়েছেন যে আমাদের আগের অবস্থানে আর আমরা যেভাবে বক্তব্য রাখছিলাম, যেভাবে কথা বলছিলাম, যেভাবে আমাদের ভাষা আক্রমণাত্মক ছিল, সেই জায়গায় থাকলে এখন আর চলবে না। এই জন্য আমির খসরু মাহমুদই বারবার বলছিলেন যে আমাদের এখন, আমরা শুধু আগামী নির্বাচন না, নির্বাচনের পরেও আমরা একসাথে এই দেশ গঠনে কাজ করব, সেই ব্যাপারে আমাদের এটাও কিন্তু ইঙ্গিত বহ এই বাক্যটি, যে নির্বাচনের পরেও আমরা একসঙ্গে এই দেশ গঠনে কাজ করব। এই আলোচনা, এই সিদ্ধান্ত হয়েছে, এটা আমির খসরু মাহমুদ নিজে সেখানে উচ্চারণ করেছেন। এর মধ্যেও কিন্তু একটা বার্তা আছে আমাদের কাছে, সেটা আমরা ডিটেলসে নাই বা গেলাম, কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই বৈঠকটি ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করছে, আপনি জানেন যে সেখানে আমি একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছি যে এই বৈঠকের সফলতার মধ্য দিয়ে বাংলাদেশে যখন হাসি এবং সবার হাসি ফুটেছেন, তখন দিল্লিতে হতাশা সৃষ্টি হয়েছে এবং যারা পতিত সেখানে আছে তাদের মধ্যে তাদেররা আশা করছিল, প্রস্তুতি নিচ্ছিল যে বিএনপি আর ডক্টর ইউনূস সরকারের মধ্যে দ্বন্দ্ব যত বাড়বে, তাদের আসার পথটা, ফিরে আসার পথটা তত সুগম হবে।
আমি মনে করি আজকের বৈঠকের সবচেয়ে বড় সাফল্য হলো তাদের মধ্যে, সেখানে আপনি জানেন যে পতিত সরকারের যে প্রধানমন্ত্রীর পুত্র তিনি ভারতে এসছেন, সেখান থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে এখানে পরিস্থিতি যদি বিএনপি যদি এই সরকার পতনের জুলাই থেকে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবে, এমন একটা আবহ তৈরি করা হয়েছিল। সেরকম কিছু হলে তারা সেই সুযোগ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং আওয়ামী লীগের যারা আছে তাদের মধ্যে অনেকের মধ্যে এইসব আলোচনা কিন্তু তাদের মধ্যে হচ্ছিল। তো এই জায়গাটা থেকে আমি মনে করি দেশটা, যে কথাটি আপনি বলছিলেন যে বিজয়ী হয়েছে দেশ, বিজয়ী হয়েছে বাংলাদেশের মানুষ, যে আমরা এই দ্বান্দ্বিক অবস্থাটা দেখতে চাই না। আমাদের এই দ্বন্দ্বের সংঘাতের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনগুলোতে একটা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আগামীতে ক্ষমতায় আসবে, এটা প্রায় নিশ্চিত। সেই জায়গাটাতে বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এদেশের জনগণ আশা করে, এবং রাষ্ট্রের দায়িত্বে এই মুহূর্তে যারা আছেন ইন্টারিম সরকার, তাদেরও এই দায়িত্বশীলতার জায়গাটা, পারস্পরিক দায়িত্বশীলতার জায়গা। ইন্টারেস্টিং, আপনি দেখবেন যে আজকে ভার্চুয়াল জগতে আরেকটি বক্তব্য ঘুরছে, সেটা হলো জামাতের আমিরের, যে তিনিও কিন্তু সেই তারেক রহমানের সাথে 1 মাস আগে দেখা করে দেশে ফিরে এসে তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়। কিন্তু এখন কিন্তু সবকিছু কিন্তু একটা জায়গায় চলে এসছে, কিন্তু শর্ত সাপেক্ষ, যেটা তিনি বলেছেন যে এই শর্তটার মধ্য দিয়ে মূলত ডক্টর ইউনূস কৌশলে যে এই রাজনৈতিক দলগুলো যে একটু পিছলা ছিল, যে জুলাই সনদ বলেন, তারপরে সংস্কার বলেন, বিচারের বলেন, এগুলোর ব্যাপারে যে একটু এই জায়গাটা তিনি একটা কনসলিডেটেড জায়গায় আনার চেষ্টা করেছেন, এবং আমি মনে করি আজকের বৈঠকের সবচেয়ে বড় অর্জনের জায়গা এটা। যদি সেটা করতে পারেন, তিনি 3 মাস বেশি থাকার উনার এমন কোনো প্রয়োজন আছে বলে উনার প্রয়োজন নাই, এবং তিনি সে ধরনের মন মানসিকতা কখনোই তার ঘনিষ্ঠ কারো মাধ্যমেই আমরা সে ধরনের কিছু জানতে পাচ্ছি না যে তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে যাচ্ছেন। তো সুতরাং আজকের বৈঠকের সবচেয়ে বড় অর্জনের জায়গা এটাই আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। খাজা মাইনুদ্দিন একটি বাংলা দৈনিক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে লিখেছে, নির্ভর করার মতো দৈনিক আর কি, যে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। বৈঠকে তারেক রহমান বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ঐকমত্য পোষণ করেন। তিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে বলেন, আপনি ও বেগম খালেদা জিয়া আমাদের জাতির মুরব্বী, আপনারা আমাদের পরামর্শ দেবেন এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে আপনারা দিক নির্দেশনা দেবেন। এটি একটি দিক। আরেকটি দিক আপনি দেখেছেন যে বৈঠকের শেষে যে সংবাদ সম্মেলন করলেন ডক্টর খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনারা এই বৈঠকটায় সন্তুষ্ট কিনা। আমরা দেখলাম যে দুজনে একসাথে বলছে যে সন্তুষ্ট। এটার অবাক ব্যাপার, খুব পরিকল্পনা করে বলেছে বিষয়টা এরকম না, কিন্তু একসাথে দুজনের মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসছে। এই যে তারেক রহমানের যদি এই বক্তব্য সত্য হয় এবং তারা যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জনগণ সেটা দেখেছে, কি বলবেন? প্রথমটি যেটা তারেক রহমান যেটা বলেছেন বেগম খালেদা জিয়া এবং প্রফেসর ইউনূসের কথা, এটা কথার কথা না। এই কথাটার মধ্যে তার ভবিষ্যৎ রাজনীতির এটা দুটো ইঙ্গিত আমি দেখতে পাই। একটা হচ্ছে ইলেকশনের আগে বিভিন্ন রাজনৈতিক দল, মানে আমি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কথা বলছি, অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সেখানে বিভিন্ন দলের মধ্যে কিন্তু কোঅপারেশন লাগবে। সেটা যদি না হয় ইলেকশনের সময় মারামারি হবে, বিদ্রোহ হবে, বিভিন্ন দলের মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হতে পারে। আর আমরা যখন অন্তর্ভুক্তিমূলক বলি,
এটা বাইরের কেউ কেউ বা কোনো কোনো দেশ, কোনো কোনো গোষ্ঠী অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আওয়ামী লীগ সহ মনে করে। আমি এটা একটু ক্লিয়ার করে নিই যে জাতিসংঘের এখানকার যে প্রতিনিধি উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আমরা বুঝি জনগণ যদি জনগণের যদি অংশগ্রহণ, সাধারণ মানুষের আমি যদি অংশগ্রহণ। রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিমূলক মানে নির্বাচনের কথা বলি, তাহলে আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে তো আপনি গণতান্ত্রিক নির্বাচনে আসবেন। যে দল গণতন্ত্র মানে না এবং মানেনি, যে দল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, যে দল বাংলাদেশে যে কবার ক্ষমতায় এসেছে প্রতিবার গণতন্ত্র ধ্বংস করেছে অথবা রাষ্ট্রটা নিজেদের বাপ দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছে, সেই দলের কি গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার আছে? সুতরাং ইনক্লুসিভ নির্বাচন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই, পরিষ্কার। আপনি গণতন্ত্রে বিশ্বাস এটা করেন, মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, আপনি এবং গণতন্ত্রে এটাও বিশ্বাস- ঠিক, বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, যে যাই বলুক না কেন। নানা কারণে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। এই অবস্থায় এখন যারা রাজনৈতিক যে গণতান্ত্রিক দলগুলো আছে, এবং আমরা নতুন রাজনৈতিক দলও দেখতে পাচ্ছি, এনসিপির মতো তরুণদের দল, সেখানে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা যেরকম লাগবে, এক ধরনের ঐকমত্যের ব্যাপার জড়িত আছে। প্রফেসর ইউনূস বিষয়টা নিয়ে কিছুটা ইঙ্গিতে এবং কিছুটা পর্দার অন্তরালে বিষয়টা নিয়ে উনি কথা বলে থাকেন। উনি প্রফেসর ইউনূস চান যে বাংলাদেশে আগামী সরকার সহযোগিতামূলক একটি সরকার হোক। এখানে একটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই, সেটি হলো যে ঈদের দিন যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ দেখা করতে গেলেন, সেখানে কয়েকটা নির্দেশনার মধ্যে এটি কিন্তু একটা ছিল যে ফেসিস্ট বিরোধী শক্তিগুলো যাতে ঐক্যমত থাকে বা একসাথে থাকে, এই বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন। এখানে ঐক্যমত বলতে যে কর্মসূচি জুলাই সনদ বলেন, রিফর্ম বলেন, সেই কর্মসূচি শুধু বিএনপি একা তো করবে না, সব দলের জন্য এই সনদে সাইন করে। সেটা একটা নির্বাচনের আগের ব্যাপার। নির্বাচনের পরে সহযোগিতার তো সুযোগ আছে, মানে যে সরকার ক্ষমতায় আসবে তাকে সহযোগিতা করা, এবং এই যে রেভলিউশনের স্পিরিট আগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রয়োজনে আমি যেসব কথা আমরা শুনে থাকি যে একটা অন্তর্ভুক্তিমূলক সরকারও তো গঠন হতে পারে। আমার মনে হয় যে তারেক রহমান সেই সরকার গঠন হবে কি হবে না, কিন্তু উনি রাজনৈতিক যে স্টেক হোল্ডারগুলো সবার সাথেই পরামর্শ করে একটি সুন্দর গভর্নেন্স ব্যবস্থার প্রমিস করলেন প্রফেসর ইউনূসের কাছে, নিঃসন্দেহে। এবং উনি এই ফ্লেক্সিবিলিটি শো করলেন যে আমরা যে কোনো দলের সাথে আলোচনায় রাজি আছি, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতামূলক জায়গায় আমরা নিয়ে আসতে রাজি আছে, এবং আমরা এই ব্যাপারে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা আগামীতে সকলে মিলে কাজ করব। সেই অ্যাসিউরেন্স উনি প্রফেসর ইউনূসকে দিয়েছেন। এম আবদুল্লাহ, আমরা দেখলাম যে অনেকগুলি প্রশ্নোত্তর হয়েছে, যত সংবাদ সম্মেলন যেটা করলেন ডক্টর খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, সেখানে কয়েকটি প্রশ্ন এসছে। একটা প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে, সেটা হলো যে একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রসঙ্গে আমির খসরু এই প্রশ্নের জবাব দিয়েছেন। উনি বলেছেন এ ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরে যেতে পারেন, সুতরাং এটার সিদ্ধান্ত তিনি নেবেন সময় মতো। এটা একটা রহস্য, তারেক রহমান আসা না আসা। এই প্রশ্নের জবাবটা আসলে জাতি জানতে চায়। আপনারা খুব কাছাকাছি থাকেন নানান মহলের, আপনারা কি বলবেন? তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসতে কোনো বাধা নাই, সেটা সরকার আনুষ্ঠানিকভাবে বলার আগেও আমরা জানি। কারণ সর্বশেষ যে মামলাটি ডাক্তার জোবাইদার সাথে তিনি ছিলেন আসামি ছিলেন, সেই মামলাটির খালাস পাওয়ার পরে তার সর্বশেষ মামলাটি সেখান থেকে তার মাথার উপর থেকে উঠে গেছে, এবং তারপরে তিনি এখন দেশে আসলে আইনি বা অন্য কোনো বাধার জায়গা নাই। তো এটা তো তার স্ট্র্যাটেজিক জায়গা, যেটা শোনা যাচ্ছে, আমরা বিভিন্নভাবে দলীয় সূত্র থেকে জানতে পারছি যে তিনি 5ই আগস্টের আগেই দেশে ফিরছেন, এটা মোটামুটিভাবে নিশ্চিত। তো আপনি জানেন যে দীর্ঘ সময় তিনি সেখানে আছেন, সেই 1/11 সময় তার উপর নিপীড়নের প্রেক্ষিতে তাকে সেখানে নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল। এই সময় তার উপর নির্মম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ সময় তিনি চিকিৎসাও নিতে পেরেছেন, এবং একটা সময় তো আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে তিনি পুরোপুরি সুস্থ হবেন কিনা, কারণ তার উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে সে 1/11 সময় কোনো মানুষের উপর এ ধরনের নির্যাতন হওয়ার পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, এটা তখনকার সময়ে আমাদের কাছে একটা অবিশ্বাস্য। হয়তো উন্নত চিকিৎসার সুবাদে তিনি আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়েছেন। এখন তার
তার আসার বিষয়টা একান্তই যেটা আমির খুসরু যেমনটি বলেছেন বিষয়টা সেরকমই। তিনি হয়তো কৌশলগত কারণে তিনি বিলম্ব করছেন এবং কিছু কিছু গুঞ্জন আছে যে নানান ধরনের নিরাপত্তাহীনতার জায়গা তার কাছে ছিল, সেটা ইতিমধ্যে কেটে গেছে বলে আমরা জানি যে আশঙ্কাগুলো তৈরি হয়েছিল। এছাড়া এই যে বিভিন্নমুখী সংকট, আমাদের সেনাবাহিনীর সাথে সরকারের বোঝাপড়ার সংকট এবং তার সাথে নানান বিষয়াদি এখানে জড়িত ছিল। এই মুহূর্তে তার ফিরতে আমাদের জানা মতো তেমন কোনো বাধা নাই। আমার ধারণা যে তিনি 5ই আগস্টের একটা বড় সমাবেশের মধ্য দিয়ে তিনি ফিরবেন অথবা তার আগে ফিরবেন। সেটা যদি আমরা ধরে নিই এখন থেকে মাস দেড়েক পরে তাকে হয়তো বাংলাদেশে দেখা যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও পর্যন্ত বিএনপির মাঠ পর্যায়ে তার পক্ষ থেকে নানান ধরনের কঠোর বার্তা দেওয়ার পরও মাঠ পর্যায়ে শৃঙ্খলার এখনও পর্যন্ত অভাব আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, নানান ধরনের অপরাধ প্রবণতার দিকটাও দেখা যাচ্ছে। এই জন্য যত দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন, আমি মনে করি তিনি প্রত্যক্ষভাবে দেশে থাকলে, তিনি ফিজিক্যালি থাকলে এই নিয়ন্ত্রণটা আরও অনেক বেশি বাড়বে এবং তাতে করে বিএনপির জন্য এটা কল্যাণকর হবে। কারণ আমরা যদি ধরে নিই যে ফেব্রুয়ারির আমরা সম্ভাব্য তারিখ আমরা যেটা ধারণা করি যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটা হতে পারে, কারণ বাংলাদেশের অতীতের নজির অনুযায়ী বৃহস্পতিবারে নির্বাচনটা ভোট গ্রহণের তারিখটি নির্ধারণ। না, আমি বলছি যে সম্ভাব্য যদি আমরা ধরে নিই আর কি, ধরে নিই যে বৃহস্পতিবারে সাধারণত ভোট গ্রহণের ডেটটা হয়, সেই হিসাবে 12 ফেব্রুয়ারি সম্ভাব্য একটা ডেট হতে পারে। যদি ওই যে শর্তগুলো ধরে নেওয়াটা সমস্যা, কারণ অলরেডি আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডেট মোটামুটি অনেকে দিয়ে দিয়েছে নিশ্চিত। না, এটা দিয়ে দেওয়ার ওই হিসাবটা ওইটাই, কারণ অতীতে নির্বাচনগুলো বৃহস্পতিবার হয়, কেন দেওয়া যাচ্ছে না সেটা একটা কারণ রয়েছে, সেটা হলো ওই দুটো শর্ত আগে পূরণ হতে হবে। না, সেটা তো আগেই বলেছি যে শর্তগুলো, এবং আমার ধারণা যে এটা নিয়ে নিশ্চয়ই বৈঠকে বোঝাপড়া হয়েছে এবং এটা দ্রুততম করার ব্যাপারে যদি বিএনপি কোঅপারেট করে আমি মনে করি এটা হতেও পারে। এটার আমরা বিলম্বিত অন্য প্রসঙ্গে যাব, সেটি হলো যে আপনি যেই মেইন প্রসঙ্গ যেটা এখানে আসছিলাম আমরা, যে আমরা যদি তারেক রহমানের ফেরাটার এখন আমি মনে করি বিএনপির জন্য, আগামী নির্বাচনের জন্য, তার দলের জন্য, সব মিলিয়ে তার যত দ্রুত তিনি ফিরবেন এটা দলের জন্য কল্যাণকর হবে এবং আগামী নির্বাচনে তাদের লড়াইয়ের ক্ষেত্রে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে তিনি দ্রুত দেশে ফিরলে। খাজা মাইনুদ্দিন, আমরা দেখলাম যে বিএনপিতে কিছু যুদ্ধংদেহী নেতা মাঠে নেমেছিলেন এবং তারা যেভাবে কথাটা বলেছেন সেটা আসলে রাজনৈতিক শুভনতার বাইরে চলে গিয়েছিল। প্রফেসর ইউনূসকে একটা ভিলেন বানানোর চেষ্টা চলেছে এবং নানান মহলে তারা যেভাবে কথা বলেছে এবং অনুসারীদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় যে ধরনের সমালোচনা করেছে, আমরা আসলে রীতিমতো আতঙ্কিত ছিলাম। এর মানে এই গোষ্ঠীটা সবসময় তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু আমরা দেখলাম তারা অনেকেই অনুপস্থিত এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেরই চুপসে গেছেন। এবং যেটা সবচেয়ে ইতিবাচক দিক সেটি হলো যে নতুন পুরনো মুখ যারা ছিলেন এই দলের কথা বলতেন তারা আবার এখন কথা বলতে শুরু করেছেন। আমরা দেখলাম যে ফখরুল ইসলাম আলমগীর উনি সংবাদ সম্মেলন করেছেন এবং প্রতিক্রিয়া দিয়েছেন এই বৈঠক সম্পর্কে, এবং সেখানে উনি বলেছেন যে বৈঠক শেষ হলেই তারেক রহমান তাকে টেলিফোন করে জানিয়েছেন কি হয়েছে। এর মানে আমরা ধরে নিতে পারি উনি বেশ কিছু বিষয় জানেন যেগুলো আমরা মিডিয়া জানি না। কিন্তু ওই আলোকে যখন উনি কথা বলেছেন তখন আমাদের মনে হয়েছে যে আসলে বৈঠকটি খুব ফলপ্রসূ হয়েছে এবং একটা বিষয় উনি বলেছেন যে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। এটা খুব একটা আলাদা, যেটা জাতীয় ঐক্য নিয়ে বারবার আমরা বলছিলাম, এবং উনি বলেছেন যে অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে সমস্যাগুলো সমাধান করে নিয়ে আমরা নিজেরা যেন অতি দ্রুত একটা নির্বাচনে যেতে পারি। এর মানেটা হলো যে পরিবেশটা একটু পাল্টে যাচ্ছে। আমরা আশা করি যে যারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল তারা পিছিয়ে যাবে। এবং এই মির্জা ফখরুল আরও কিছু কথা বলেছেন যে গণতন্ত্র একটি দিনের জন্য নয়, যেদিন ইলেকশন হবে আমরা ধরে নিই ইলেকশনের দিনে গণতন্ত্র, আর অন্য সময় গণতন্ত্র নয়। এরপরে উনি আরও কিছু কথা বলেছেন যেটা টার্নিং পয়েন্ট বলেছেন, আগেই বলেছিলেন যেটা টার্নিং পয়েন্ট হয়েছে। আমি এই কয়েকটা বিষয় উল্লেখ করলাম এই কারণে যে
মির্জা ফখরুলের বক্তব্য কিন্তু সেই একই বার্তা আমাদের দিচ্ছে যে এই বৈঠকটি প্রয়োজন ছিল এবং একই সঙ্গে দেশের জন্য খুব প্রয়োজন ছিল। কি বলবেন? আজকের বৈঠকের যে আউটকাম, এটা তো অগাস্ট বিপ্লবের পরে এটা স্বাভাবিক ঘটনা হওয়ার উচিত ছিল। জি, এই বৈঠক ক্রাইসিস আরো আগে হলে ভালো হতো। অথবা এই বৈঠকটা কেন একটা সংকটের সমাধান করলো সেটাও কিন্তু আমাদের জন্য খুব সুখকর ব্যাপার নয়। এই যে আগের উত্তেজনাটা অপ্রয়োজনীয় ছিল। এই যে অগস্ট বিপ্লবের যদি স্পিরিট আপনি দেখেন, মানুষ রাস্তায় নেমেছে, ছাত্ররা নেমেছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, ধনী মানুষ, মধ্যবিত্ত সকলে নেমেছে। তাদের দুটো অবজেক্টিভ ছিল। একটা হচ্ছে হাসিনাকে বিদায় করতে হবে, যে স্বৈর শাসন, ফ্যাসিস্ট শাসন, সেটার অবসান ঘটানোর জন্য মানুষ রক্ত দিয়েছে। এটা প্রথম এক্সপেকটেশন, মানুষের প্রত্যাশা। দ্বিতীয়ত, মানুষ তো রাজনীতির গুণগত মানের পরিবর্তন চেয়েছে। সেই রাজনীতি কি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার রাজনীতি? সেই রাজনীতি কি প্রফেসর ইউনূসকে গালাগাল দেওয়ার রাজনীতি? নিশ্চয়ই সেটা না। এবং বাংলাদেশের মানুষ, এখানে শিক্ষার হার বেড়েছে, মানুষের বাইরের এক্সপোজার বেড়েছে, মানুষের সহনশীলতা অন্য দিক থেকে বেড়েছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষের অনেক কিছু শেখাও হয়েছে অনেক দিক থেকে। ফলে মানুষ, সমাজ অনেক আগিয়েছে। এই যে সমস্ত নেতার কথা বললেন, আনফর্চুনেটলি এই নেতারা ৮০ বছর আগের পৃথিবীতে বসবাস করছে, এবং এইটা তারা একদিক থেকে ব্যক্তিগত হতাশা ঢেলেছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ১৭ বছরের যে 111 সহ যদি আমি বলি, ১৭ বছরের যে একটা আনডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বাংলাদেশে ছিল, ধরেন ফ্যাসিস্ট শাসকদের যে কালচার, কথা বলার যে অ্যাগ্রেশন, যে ধরন, মানুষকে অসম্মান করা, সেটা বোধহয় এদের কাউকে জেকে বসেছে। ওই কালচারের মধ্যে দিয়ে এই মানুষগুলো বড় হওয়া, কিন্তু তারা বুঝতে পারে না যে বাংলাদেশের একটা বিশাল প্রজন্ম ওই রাজনৈতিক কালচার আর পছন্দ করে না। রাইট। ফলে তারা কিন্তু কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। ফলে আজকে যখন এই সংকট মোকাবেলার যে বৈঠক হলো, এটার ফলে ওই মানুষগুলো কিন্তু দ্রুত চুপসে গেছে। আমি মনে করি যে ঠিক আছে, তারাও তো রাজনীতির অংশ, তাদের যদি বোধোদয় হয়, সেটা তাদের জন্য, রাজনীতির জন্য ভালো, তাদের জন্য খুব ভালো হবে। নইলে তারা তো ছিটকে পড়ে যাবে, অন্যদের কিছু হবে না, জাতি কিন্তু আগিয়ে যাবে। নতুন রাজনীতি আসবে বাংলাদেশে, আসতেই হবে। নতুন রাজনীতি, নতুন মুখ আসবে, নতুন ধারণা আসবে, মানুষের কালচার, মানুষের অ্যাটিটিউড পাল্টে যাবে। এম আব্দুল্লাহ, শেষ প্রশ্নটা আপনাকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সেটি হলো যে নির্বাচনের যে ডেটটা, সম্ভাব্য ডেটটার কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, রমজানের আগে। আপনি উল্লেখ করেছিলেন যে জামাত ইসলাম এর আগেও একই রকম ডেট বলেছিল, এবং সেটা তারেক রহমানের সাথে মিটিং করে আসার পরে। কিন্তু এখানে এনসিপি দলটা রয়ে গেছে, তাদের মতামতটা আমরা জানতে পারিনি। কিন্তু তাদের একটা মতামত কিন্তু রয়েছে, যেটার সাথে আবার প্রফেসর ইউনূসের প্রস্তাবের সাথে মিল রয়েছে। এনসিপির বক্তব্যটা হলো যে সংস্কার এবং বিচার সেটা শেষ হলে যে কোনো মুহূর্তে নির্বাচন গেলে তারা যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন সামনে এসছে, সেটা হলো তারা বলছে যে এই নির্বাচন কমিশন বদলাতে হবে। আমার মনে হয় আজকে বৈঠকের পরে এনসিপির একাধিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। আমরা দেখেছি এটা এনসিপির অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া অফিসিয়ালি দেয় নাই, কিন্তু তাদের দুজন নেতা ভার্চুয়াল জগতে এবং একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। সেখানে তারা বলেছেন বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচন নিয়ে, দেশের জাতীয় ইস্যুতে এ ধরনের আলোচনা করা এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানো, এটা বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে তারা দেখছেন। তাদের জায়গা থেকে তারা আগে থেকে বলে আসছিলেন যে নির্বাচনটাকে এমন জায়গায় যেন তেন ধরনের একটা নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়নি, যেটা তারা আগে থেকে বলে আসছিলেন, যে সংস্কার এবং বিচার এই বিষয়গুলোর উপর তারা আগে থেকে জোর দিয়ে আসছিলেন। কিন্তু এটাও সত্য যে আজকের এই বৈঠকের পরে পরিস্থিতিটা তো একটু, প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এই বদলে যাওয়া প্রেক্ষাপটে আপনি সবচেয়ে ইন্টারেস্টিং আপনি দেখবেন যে কমিউনিস্ট পার্টি পুরো বৈঠকটা নিয়ে তারা সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে এটা তারা ডিসেম্বর, এখনো তাদের কথা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কেন ফেব্রুয়ারিতে বিএনপি ওখানে কথা দিল, এই নিয়ে সিপিবি যোগ করি। সিপিবির যে বিএনপির সুরে কথা বলছিল সেটাই ছিল অদ্ভুত ব্যাপার। আপনি জানেন সিপিবির কিছু নেতা তারেক রহমানকে কি ধরনের অপমানজনক ব্যবচ্ছেদ করেছে আমরা জানি। সিপিবি তো বর্তমান সিপিবি তো এখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পরোক্ষ প্রজেক্ট নিয়েছে,
প্রজেক্ট না, পরোক্ষ নয়। হ্যাঁ প্রত্যক্ষ। সেটা প্রত্যক্ষ, পরিষ্কার প্রত্যক্ষ। হবে আরো আস্তে আস্তে। জি। তাদেরকে তারা আওয়ামী লীগের নতুন ভার্সান হিসেবে তারা মাঠে আবির্ভূত জি, জি। হতে চাচ্ছে। তো সেই জায়গাটা থেকে তারা খুব ব্যথা পেয়েছে। এই ব্যথার মধ্যেও কিন্তু আমাদের একটা শান্তির জায়গা আছে, যে তারা কষ্ট পেয়েছে যে ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি রাজি হয়ে গেল, এই নিয়ে তারা ভীষণ কষ্ট পেয়েছে। কিন্তু যদি তাদেরকে প্রার্থী দিতে বলা হয়, কয়জন প্রার্থী দিতে পারবেন আর কতজন জামানত এখানে নিয়ে আরেকটা ফেরত বিষয়, আসতে তারা যে পারবেন, কষ্ট পেয়েছে, এই হিসেবে। আব্দুল্লাহ, তারা যে কষ্ট পেয়েছে এটা আসলে এই কারণে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে তারেক রহমান এবং হ্যাঁ, প্রধান সেটা উপদেষ্টা। সেটাই বললাম যে কষ্ট না তাদের পেলে কিন্তু সিদ্ধান্ত সঠিক বলে আমরা ধরে নিতে পারতাম না। সেটাই, এই জন্যই সেটাই আমি বলছিলাম যে তাদের কষ্ট দেখে মনে হচ্ছে এই বৈঠকটা খুব জরুরি ছিল এবং সিদ্ধান্তটাই সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আমরা শুধু তাদের এই কষ্টটা শুধু দেশের, আমি আগেও বলেছি যে দিল্লি থেকেও কষ্টের সেই জায়গাটা হয়তো তাদের কাছে ইতিমধ্যে চলে গেছে। এর বাইরে আপনি বিশেষ করে আপনি বলেছেন যে আমরা এই বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত আজ সকাল পর্যন্ত আমরা দেখেছি যে ভার্চুয়াল জগতে বিভিন্ন ধরনের ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাকে হেয় করা, তিনি বিএনপির পিছনে পিছনে ঘুরে এই বৈঠকটি করিয়েছেন, এই ধরনের একটি জি। প্রচারণা গত কয়েকদিন ধরে চলছে। তো এতে করে এর মধ্য দিয়ে যদি অর্জন হয় তাহলে তো এখন সব অর্জনের কৃতিত্ব তার কাছেই আবার চলে যায়। তো এটা আসলে দুই পক্ষ থেকেই এটার উইন উইন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং সেটাই আখেরে বাংলাদেশ জিতেছে। এবং বাংলাদেশের মানুষ, জনগণের যে সেন্টিমেন্ট, যে জনগণ যে শান্তি চায়, শান্তিপ্রিয় জনগণ, জি, আব্দুল্লাহ, আমরা গণতন্ত্র, শেষ করবো, আমাদের হ্যাঁ সময় গণতন্ত্র শেষ হয়ে মনা মানুষই জিতেছে আমি মনে করি নিঃসন্দেহে। এই দুই নেতার সফল সবার মধ্য দিয়ে। আব্দুল্লাহ এবং খাজা মাইনুদ্দিন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় আপনাকেও দর্শক, ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।